ব্রাকে ছিলাম, ব্রাকে অনেকগুলো বিদেশি প্রজেক্ট ছিল, ঠিক আছে। চুয়াডাঙ্গা এরকম অনেকগুলো আমি প্রশিক্ষণ করাইছি, যারা বড় বড় প্রতিষ্ঠানে মালিক হয়েছে, ঠিক আছে। প্রচুর পরিমাণে তারা প্রশিক্ষণ নিছে। মনে করেন একটা রুম ঘুরে এসে খালি কি করছে, সার্টিফিকেট সাজায় সাজায় রাখিছে, এত পরিমাণ সার্টিফিকেট, খালি প্রশিক্ষণ নিছে। প্রশিক্ষণ নেওয়া মানে আপনি দক্ষ হবেন। প্রশিক্ষণে কি হয়, দক্ষতা বাড়ে। আপনি এখন বিজনেস করতেছেন না, ফিউচারে করবেন, তাহলে আপনার এই ইয়েটা কাজে লাগবে। কি বলেন, কাজে লাগবে কিনা? অবশ্যই কাজে লাগবে। তো যাই হোক, সার্টিফিকেট হচ্ছে যে আপনার একটা, আপনি যে এই বিষয়ে জানেন সেটার একটা লিখিত সনদ, তাই না? একটা লেভ মেশিনের ওয়ার্কশপে কাজ করে আজকে 20 বছর ধরে, তার কিন্তু এই বিষয়ে সবকিছু জানা, কিন্তু তাকে যদি আমি বলি আপনি কিছু জানেন না, তার কিছু করার আছে? তার কোনো সার্টিফিকেট নেই, সে বিদেশে মনে করেন চাকরি করতে পারে, এখন কি তারা কি মূল্যায়ন দিবে? তার তো কোনো লিখিত কিছু নাই, সনদ নাই, তাই না? এখন আপনি যে কিছু জানেন, কিছু একটা প্রশিক্ষণ দিলেন, এর প্রমাণ হচ্ছে যে আপনার সার্টিফিকেট, তাহলে সার্টিফিকেটের অবশ্যই মূল্য আছে। এখন আপনি হয়তো বলতেছেন যে আপনার সার্টিফিকেট লাগবে না, কিন্তু ম্যাক্সিমাম কি বলে যে আমাদের সার্টিফিকেট দিতে হবে, বুঝতে পারছেন? এই যে মনে করেন যারা পড়াশোনা করতেছে, তারা কিন্তু এই সার্টিফিকেটটা শো করতে পারে যে বিজনেস ম্যানেজমেন্ট এন্ড এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের উপরে তার 96 ঘন্টার প্রশিক্ষণ আছে, বুঝতে পারছেন? তার কিন্তু এটা কাজে লাগতে পারে। আপনি বিজনেস করতেছেন, আপনি কোথাও থেকে লোন নেবেন, হ্যাঁ, আপনি যদি ওখানে যে বলেন যে আমি কিন্তু এর উপরে প্রশিক্ষণ নিয়েছি, তা প্রশিক্ষণ নিয়েছে তোমার প্রমাণ কি? তখন আপনি সার্টিফিকেট শো করলে ওইসব প্রতিষ্ঠান আপনাকে লোন দেওয়ার ক্ষেত্রে আপনাকে বিশেষ সুবিধা দিতে পারে। এনজিও না, এনজিও না, আমি এনজিওর কথা বলছি না। আপনার সরকারি পর্যায়ে বিভিন্ন প্রণোদনা প্যাকেজ আছে, সরকারি পর্যায়ে উদ্যোক্তা হওয়ার জন্য, হ্যাঁ, সেই লোনগুলো বেশিরভাগ ক্ষেত্রে জায়গা মতো যায় না, বুঝতে পারছেন? কি জন্য যায় না? ওই টাকা আবার ফেরত যায়, কারণ হচ্ছে উপযুক্ত লোক খুঁজে পায় না, বুঝতে পারছেন? আপনি যে একজন ব্যবসায়ী উদ্যোক্তা হতে চাচ্ছেন, এই বিষয়ে যে আপনি লোনে গেছেন একটা সম্পর্কে, আপনার যদি কোনো ডকুমেন্ট থাকে, কোনো সার্টিফিকেট থাকে, সেটা শো করে আপনি সুবিধা নিতে পারেন, বুঝতে পারছেন? এই যে মনে করেন আগে এক সময় ছিল দোকান দিতে গেলে ট্রেড লাইসেন্স লাগতো না, এখন আস্তে আস্তে কিন্তু এটা করা হচ্ছে না? এক সময় ছিল এই যে ডিসেন্ট ওয়ার্কের কথা বলা হয়েছে, ডিসেন্ট ওয়ার্ক, শোভন কাজ, এটা প্রতি দোকানে বাস্তবায়ন দেখতে হবে, প্রতিটা প্রতিষ্ঠানে। এটা কিন্তু আগে ছিল না, এখন কড়াকড়ি হচ্ছে। আগে কিন্তু এরকম ছিল যে শিশু শ্রম, বাচ্চা শিশু দিয়ে আপনি কাজ করাইছেন, কেউ বলে নাই, কিন্তু এটা লেবার লাতে বলা আছে যে শিশু শ্রম এরা নিরুৎসাহিত করতে হবে, তাই না? যত দিন যাচ্ছে কিন্তু আইন নিয়ম করা হচ্ছে, কিন্তু বুঝতে পারছেন? আচ্ছা, যাই হোক, এখন আমরা একটি অন্য প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে আমরা ব্যবসা করতে গেলে কি কি ঝুঁকি আসে, তাই না? এক একজন এক একটা করে বলেন দেখি, আপনাদের কাছ থেকে শুনি। কিসের ব্যবসা করি আমরা? গরু মোটা তাজা করেন, বেচার কি কিছু আছে? বাচ্চার আছে? আচ্ছা, উনি কিন্তু দেখলাম যে আমি আসলাম তখন বললো যে ঝুঁকি কিভাবে কমানো যায় সেগুলো নিয়ে আলোচনা হয়েছে, তাই না? এখন ঝুঁকি ঝুঁকি কি কি ঝুঁকি আছে সেগুলো বলেন একটা করে। ঝুঁকি সমূহ, ঝুঁকি সমূহ, তাই তো? এক নম্বরে আপনারা বলছিলেন একজন কি অভিজ্ঞতার অভাব। অভিজ্ঞতা নাই, আপনি যে বিষয়ে বিজনেসটা করবেন, তাই তো, এই বিষয়ে আপনার মধ্যে ধ্যান কি কম করে দেয়, হার্ড স্কিল নাই আপনার মধ্যে, কি নাই? হার্ড স্কিল নাই। হার্ড স্কিল মানে হচ্ছে না, স্কিল মানে দক্ষতা, হ্যাঁ, স্কিল বা দক্ষতা হচ্ছে দুই ধরনের, তাই ধরনের, একটাকে বলে হার্ড স্কিল আর একটাকে বলে সফট স্কিল, বুঝতে পারছেন? হার্ড স্কিল কি? আপনি মনে করেন গরু মোটা তাজাকরণ এই বিজনেস করবেন, এখন এই গরু মোটা তাজাকরণ কিভাবে করতে হয় এটার উপরে আপনার দক্ষতা থাকতে হবে, বুঝতে পারছেন? হয় যে কোনো একটা বড় গরু মোটা তাজাকরণের একটা বড় একটা ফার্মে আপনি দীর্ঘদিন কাজ করছেন, তাহলে আপনি জানেন, আর নতুবা আপনাকে প্রশিক্ষণ নিতে হবে, নাকি? এখন সবাই কি এটা পারবে? আপনি একটা 5টা গরু নিয়ে একটা ফার্ম শুরু করছেন, এটাকে আপনি বুঝবেন কিছুদিন পরে গরু মরে গেছে, আর একটা ছেলে হচ্ছে, আর একটা এই করতেছে, আপনি তো কিছু করবেন না, তাই না? তাহলে এই জ্ঞানটা আপনার থাকা লাগবে, তাহলে এটা প্রশিক্ষণ নিতে হবে। আর একটা নিতে হবে সফট স্কিল, বা সফট স্কিলটা হচ্ছে যে এইটা আপনি এই গরুটাকে বড় করতেছেন, এটা কোথায় বিক্রি করবেন, হ্যাঁ, কোথা থেকে কাঁচামাল নিয়ে আসবেন, ঠিক আছে,
এই যে কিভাবে কাস্টমার আকৃষ্ট করবেন, কোথায় বিক্রি করবেন, এই সম্পর্কে জানা, ব্যবসা রিলেটেড বিষয় আপনাকে জানতে হবে। এবং আপনি এখানে কত টাকা খরচ করছেন, আপনার কত টাকা আয় হলো, কত ব্যয় হলো, কত প্রফিট হলো, তাই না? এই বিষয়গুলো আপনাকে জানা, এইগুলোকে বলে সফট স্কিল। তাহলে অবশ্যই আমার অভিজ্ঞতা থাকতে হবে দুই ধরনের, এক হার্ড স্কিল থাকতে হবে, সফট স্কিলও থাকতে হবে, তাই তো? পুরো জিনিসটাই আপনাকে ব্যবসা রিলেটেড বিষয় জানতে হবে। তাহলে ঝুঁকি কি? অভিজ্ঞতার অভাব, তাই তো? অভিজ্ঞতার অভাব। আচ্ছা, তারপরে আর কি বলতে পারি বলেন? হ্যাঁ, লেনদেনের ধরন কি আমার বোঝার আগে। হ্যাঁ, ঠিক আছে। বাকিতে বিক্রি, বাকিতে বিক্রি কি ঝুঁকি কিনা? বাকিতে বিক্রি ঝুঁকি না? বাকি মানে ফাঁকি, হ্যাঁ। বাকিতে টাকা দিয়েছেন, ওই টাকা অনিশ্চয়তার মধ্যে আছে। যদি আপনার অন্যের কাছে পাবেন, সেই টাকা আপনি পাবেন, এরকম কোনো গ্যারান্টি আছে? নাই। তাহলে বাকিতে বিক্রি, এটা কি? তারপরে কি বলেন, কি ঝুঁকি আছে? পরিকল্পনা নাই, তাই তো? তারপরে আর কি বলেন? উদ্যোক্তা ভোক্তা সম্পর্ক, এটা কিভাবে আমাকে বলেন তো একটু। আচ্ছা, এটা কি আপনারা বুঝছেন যে উদ্যোক্তা ভোক্তা সম্পর্কে কি? আপনার একটা দোকান আছে, মালামাল সাজানো নিয়ে বসে আছেন, তাই তো? আপনি কি উদ্যোক্তা বা ক্রেতা? বিক্রেতা, সরি, উদ্যোক্তা বা বিক্রেতা, তাই তো? যিনি উদ্যোক্তা উনি তো বিক্রেতা, আর ক্রেতা কারা? ক্রেতা মানে কাস্টমার, যারা ক্রয় করবে, তাই তো? এই দুই পক্ষের মধ্যে কি থাকতে হবে? অবশ্যই সম্পর্ক ভালো থাকতে হবে। এখন সম্পর্ক ভালো না, কাস্টমারের সাথে আপনি সম্পর্ক ভালো করেন না, কাস্টমারকে আকৃষ্ট করতে পারেন না, তাই তো? এটা হচ্ছে আপনার ঝুঁকি। এটা ঝুঁকি কি কারণে? যদি আপনি আকৃষ্ট করতে না পারেন, কাস্টমারের সাথে ভালো আচরণ না করেন, দিনকে দিন আপনার কাস্টমার বাড়বে না কমবে? যদি কাস্টমার কমে যায়, তাহলে কি আপনার বিক্রি বাড়বে না কমবে? কমে যাবে। বিক্রি কমা মানে কি? টাকা কি বেশি আসবে না কম আসবে? কম আসবে। টাকা কম আসলে কি হবে? প্রতিষ্ঠান লাভবান হবে না ক্ষতিগ্রস্ত হবে? ক্ষতিগ্রস্ত হবে। তার মানে কি? ঝুঁকি। তারপরে আর কি আছে বলেন? ভৌগোলিক অবস্থান, তাই তো? সেটাও ঝুঁকি হতে পারে। ভৌগোলিক অবস্থান, এটা কিভাবে বলেন তো? তাহলে একটা সঠিক স্থান নির্বাচন, তাই তো? স্থান নির্বাচন সঠিক হতে হবে। আপনি এখন একটা বিউটি পার্লার দিবেন, তাই তো? এখন এমন জায়গায় দিচ্ছেন, গ্রামের মধ্যে নিয়ে দিলেন, অধিক খেয়াল না করি, গ্রামের মধ্যে নিয়ে দিলেন, তাহলে পার্লার চলবে? তারপরে আপনি একটা টেইলার্স এর দোকান দিচ্ছেন, মনে করেন একদম সরু রাস্তা চলে গেছে, গলির ভিতরে দিচ্ছেন, হ্যাঁ? ওখানে কি লোকজন যাবে? যাবে? তাহলে যেখানে লোকজনের সমাগম বেশি, তাই তো, ওই সব জায়গায় হচ্ছে দোকান দিতে হয়। তাহলে ভৌগোলিক অবস্থান মানে ওইটাকে বোঝাচ্ছে। বুঝতে পারছেন যে একটা সঠিক স্থানে মার্কেট সার্ভে করে নিতে হবে আগে, বাজার জরিপ বলে, তাই না? বাজার জরিপ হয়েছে যে আপনি যে ধরনের প্রোডাক্ট নিয়ে বা যে ধরনের সার্ভিস নিয়ে বিজনেস করবেন, আসলে ওই এলাকায় ওইটা চলবে কিনা, ওই এলাকার লোকজনের অর্থনৈতিক অবস্থা কেমন, ভালো কিনা, ঠিক আছে, এবং ওখানে লোকজনের সমাগম বেশি কিনা, এরকম একটা, এবং ওখানে প্রতিযোগীর সংখ্যা বেশি কিনা। প্রতিযোগী মানে কি? আপনি যে ধরনের ব্যবসা করতেছেন এই ধরনের প্রতিষ্ঠান আরো 5টা আছে, তাহলে ওখানে আপনার প্রতিযোগীর সংখ্যা বেশি। এখন ওখানে যদি আপনি প্রতিষ্ঠান খোলেন, দোকান দেন, তাহলে আপনার কাস্টমারের সংখ্যা হবে কম। কারণ কি? কাস্টমার তো ভাগ হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে না? আপনার কাছে কিছু আসবে, আর একজনের কাছে যাবে, আর আরো 5টা দোকান আছে, সেখানেও তো কিছু যাবে, যাবে না?
কিন্তু এমন একটা জায়গায় দোকান দিলেন সেখানে হয়তো ওই ধরনের প্রতিষ্ঠান আর নাই, অথবা একটা আছে, তাহলে কি কাস্টমারের সংখ্যা আপনার বাড়বে। তারপরে কি আছে বলেন? হ্যাঁ, কি আপনাকে বলছিলেন, এটা কি বলেন, বুঝলেন একটু দায়বদ্ধতা কি? আপনি কি বলছেন? প্রতিদ্বন্দ্বিতা, এই তো এটার মধ্যে চলে আসছে আর কি, প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা। যদি বেশি থাকে সেটা না, এখানে আমি ঝুঁকি বলতেছি, ঝুঁকি দিকে আছে ব্যবসার ক্ষেত্রে বলে। এটাকে কি বলে? এটাকে বলে সঠিক মূল্য নির্ধারণ করতে না পারা, কথা বুঝছেন? হ্যাঁ, সেটা ঝুঁকি হতে পারে। আপনি একটা প্রোডাক্ট তৈরি করলেন, সেটার একটা সঠিক মূল্য নির্ধারণ করতে পারতেছেন না, মানে মূল্য নির্ধারণ এমন ভাবে করছেন তার থেকে অনেক বেশি চলে আসছে, তাই না? সেটা হ্যাঁ, মানে এটা হচ্ছে সৃজনশীলতা না থাকা, এটা ঝুঁকি। যে আপনার ভেতরে কি নাই, ওনার কথা ঠিক আছে, সৃজনশীলতা নাই, সৃজনশীলতা না থাকা, এটা কি ঝুঁকি। সৃজনশীলতা না থাকা হচ্ছে ঝুঁকি, তো হ্যাঁ, আর থাকা তো ভালো। আচ্ছা, রাখেন, যা আছে দেখে দেন। আর কি আছে? মেইন আরো অনেক ঝুঁকি আছে। আপনার টাকা পয়সা নাই, মূলধন নাই, এটা কি? হ্যাঁ, ঝুঁকি না? টাকা যদি না থাকে এটা ঝুঁকি না? সেটা তো বলেন নাই আপনারা, সেটা তো বললেন না। মূলধন না থাকা এটা ঝুঁকি, তাই না? তারপরে ওই যে উনি আলোচনা করছিল সঞ্চয়, সঞ্চয় নাই আপনার, আপনি মোটামুটি ধার দেনা হোক যেভাবে হোক ব্যবসা শুরু করছেন, এখন কি নাই? আপনার কোনো সঞ্চয় নাই, হাতে কোনো টাকা নাই। কিছুদিন পরে দেখলেন যে কি হলো, ব্যবসা আর চালাতে পারতেছেন না, বুঝতে পারছেন? এখন কি হবে? টাকা হয় কোথাও থেকে লোন দিতে হবে, নাহলে কারো কাছ থেকে ধার নিতে হবে, এখন কোন থেকে টাকা পাচ্ছেন না, তাহলে কি হবে? ব্যবসা সঞ্চয় থাকতে হবে। আর কি আছে বলেন, এর বাইরে আর কিছু আছে? হ্যাঁ, এই যে সুন্দর, রাজনৈতিক অস্থিতিশীলতা। তারপরে আর কি আছে বলেন? প্রতিকূল আবহাওয়া, সুন্দর। হ্যাঁ, প্রতিকূল আবহাওয়া, কিছুদিন আগে কি গেল? করোনা গেল, তাহলে এটা একটা কি ছিল, ঝুঁকি ছিল কিনা? হ্যাঁ, হ্যাঁ, খাতায় লেখা আছে নাকি? লেখা আছে? হ্যাঁ, দেখে দেখে, একা একা বললে হবে না। আমি যখন প্রশ্ন করবো আমাদের মাথার থেকে বলবেন, ঠিক আছে? বই পুস্তক দেখে বলবেন না, তাহলে কি হবে? কিছু শিখতে পারবেন। যখন আপনারা চিন্তা করে বলবেন যে আমি এই বিজনেসটা করতেছি, এখানে কি কি আসলে ঝুঁকি থাকতে পারে, তখন দেখবেন যে আপনি যখন চিন্তা করবেন তখন ভিতরের থেকে। ওকে, ঠিক আছে, তাহলে উনি উনি খালি বলতেছে, আপনারা বলেন আর কিছু কি আছে? ভাই বলেন তো, একটা বলছেন। হ্যাঁ, কি কি ঝুঁকি থাকতে পারে? এই যে বোর্ডের মতো আপনার যাকে বিজনেস, এটা কি কি ঝুঁকি থাকতে পারে একটু বলেন। এখানে কি কারো এই ধরনের বিজনেস আছে? নাই না, গরু নাই কারণ, গরুর মতো আপনার করেন, হ্যাঁ, কি কি ঝুঁকি আছে বলেন। কি হয়েছে, গাই লাগছে? আরে, রক্ত বেরিয়েছে। তাহলে এইগুলো হচ্ছে কি ঝুঁকি। এখন এই ঝুঁকি কমাতে হবে, ঝুঁকি কি করতে হবে? কিভাবে কমাবেন? এক নম্বরে কি আছে? হ্যাঁ, অভিজ্ঞতার অভাব। আর ঝুঁকি কিভাবে কমাবেন আপা? এদিকে আপনি না, আপা বলেন।
হ্যাঁ, প্রশিক্ষণ নিতে হবে। আচ্ছা, তারপরে পরেরটা কি আছে? হ্যাঁ, কি আছে? বাকি তো বিক্রি। এখন কি করতে হবে এটা বলেন? ট্রেনিং এর নিয়ম শিখাইছিলাম আমি প্রথম দিন, শিখছিলেন কিনা? কয়জন কথা বলবো একসাথে? একজন কথা বলবো, ঠিক আছে? সবাই বলবো না, যাকে বলতে পারবো সে বলেন। এই একটু বাইরে নিয়ে যান, বাইরে ঘুরে নিয়ে আসেন। আচ্ছা, পরে কি আছে? পরেরটা কে বলবে? পরিকল্পনা না করা, এটা কি বলবেন? আচ্ছা, এটা ধরে বলেন না, কি করতে হবে বলেন? আমি যে ব্যবসায় করব তার আগে থেকে আমার পূর্ব পরিকল্পনা থাকতে হবে যে আমি কাজটা কিভাবে পরিচালনা করব, তাহলে কাজটা সুষ্ঠুভাবে মানে সম্পূর্ণ করতে পারবো। অবশ্যই কি করতে হবে? পরিকল্পনা থাকতে হবে, করে কাজ করতে হবে। ভাবিয়া করিও কাজ করিয়া। এখন আপনি না ভাবিয়ে চিন্তা যদি কাজে হাত দেন, খালি চিন্তা করতে 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 আপনার কাজ দেখবেন যে সময়ও বেশি লাগবে, অর্থও বেশি লাগবে, তাই না? তাহলে যে কোনো কাজ আপনি একদিন পরিকল্পনা করব, তারপরে কাজ শুরু করব, ঠিক আছে? পরেরটা কি আছে? উদ্যোক্তা ভোক্তার সম্পর্ক। এটা কি? এটা কি বলবেন? বলেন, আপনি বলেন। উদ্যোক্তা ভোক্তার সাথে আমার সম্পর্ক ভালো রাখতে হবে। সুসম্পর্ক না থাকলে তো আমার মানে ক্রেতা বৃদ্ধি পাবে না, মানে ক্রেতা বাড়বে না। ক্রেতা না বললে আমার ব্যবসায় লস হওয়ার সম্ভাবনা আছে। তার মানে এখানে বোঝাচ্ছে যে আপনার প্রতিষ্ঠানের, তাই তো? আপনি উদ্যোক্তা হিসেবে আপনার একটা প্রতিষ্ঠান থাকবে, ব্যবসা থাকবে। এই ব্যবসায় আপনার কাস্টমার যত বাড়বে তত ব্যবসা কি হবে? তত বড় হবে, তাই না? যত কাস্টমার বাড়বে তত ব্যবসা কি বৃদ্ধি পাবে, বড় হবে। কাস্টমার কমবে, আপনার ব্যবসা দিন দিন কমবে। এখন কাস্টমার কিভাবে বাড়াবেন? বিভিন্ন টেকনিক আছে না? আছে তো? কাস্টমার বাড়ানোর অনেকগুলো টেকনিক আছে। প্রথমত চিন্তা করতে হবে কাস্টমার ইজ দা বস। কাস্টমার কি বস? এখন যদি আমি বিশাল ভাব নিয়ে বসে থাকি যে আমি বস, কাস্টমার আসবে আমাকে সালাম দিবে, তারপরে 5 বার জিজ্ঞেস করলে আমি একবার অ্যান্সার দেবো, তাই না? তাহলে কি ওই কাস্টমার আমার দোকান থেকে মাল কিনতে আসবে? আসবে না। তাহলে কাস্টমারকে উল্টো আমাকে সালাম দিতে হবে, তাই না? কুশলাদি বিনিময় করতে হবে, তাকে একটু বসতে দিতে হবে যদি 5 জন কাস্টমার আসে, তাই না? হ্যাঁ, এই যে এখন শুনলাম যে আমরা এই যে কাদেরকে বলি রেমিটেন্স যোদ্ধা, তাই না? রেমিটেন্স যোদ্ধা প্রবাসীরা, এই প্রবাসীরা না থাকলে আমাদের দেশই অচল। বুঝতে পারছেন কিভাবে অচল? আমরা দেশের বাইরে থেকে একটু দেশের বাইরে থেকে মালামাল কিনে আনি না, এগুলোকে বলে আমদানি করে। এটা কি বলে? আমদানি করে। এখন এই বাংলাদেশি যে টাকা, এই টাকা দিয়ে কিনতে পারবেন? হ্যাঁ, তাহলে কি লাগবে? ডলার লাগে। এখন এই ডলার কারা পাঠায়? প্রবাসীরা। বুঝতে পারছেন? আপনার যদি ডলার না থাকে তাহলে আপনি বিদেশ থেকে আনতে পারবেন না, আপনার দ্রব্য মূল্যের দাম করে বাড়বে, তাই না? তাহলে দেখেন, বুঝতে পারছেন? তাহলে কাস্টমার এই যে এখন যেটা আছে এয়ারপোর্টে, ওরা যখন 5 বছর 10 বছর পরে, অনেকে 20 বছর পরে বিদেশ থেকে আসে, তাই না? আসলে প্রথম কোথায় ঢোকে? বাংলাদেশের এয়ারপোর্টে। হ্যাঁ, যেটাকে এখন বলা আছে কি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, তাই না? তাহলে ওখানে এসে ঢোকে। এখন ওখানে এসে যদি দেখে যে বাংলাদেশের এই অবস্থা, কেউ তাকে মূল্যায়ন দিচ্ছে না, সে যে জিনিসপত্র আনছে সেটা কি হচ্ছে, চুরি হয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি, তাহলে তারা কি মনে কষ্ট পাবে না? যারা হচ্ছে দেশের জন্য কাজ করতেছে, রেমিটেন্স যোদ্ধা, যাদের উপরে নির্ভর করে দেশ চলতেছে, তাহলে সেখানে তারা প্রথমে বাংলাদেশে ঢুকেই ভালো কোনো আচরণ তারা পাচ্ছে না। তাহলে ইদানিং শুনলাম যে বিদেশ থেকে যারাই আসুক প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারী তাদেরকে ছাড় সম্বোধন করবে। বুঝতে পারছেন? এটা একটা ভালো পদক্ষেপ না? আসলে প্রজাতন্ত্রে যারা চাকরি করে সরকারি, এরা হচ্ছে জনগণের কি চাকর। বুঝতে পারছেন? কর্মচারী। তাহলে বস কি অরিজিনালি? বস হচ্ছে জনগণ। বস হচ্ছে কারা? জনগণ। এবং দেখবেন যে বাংলাদেশে লেখা আছে, বাংলাদেশে মানে সকল ক্ষমতার উৎসকে জনগণ, মানে জনগণই কিন্তু দেশের মালিক, তাই না? কিন্তু আপনি জনগণকে যেমন ক্ষমতায় যাওয়ার সময় ওই সময় একটু তোষামত করে নেট ভরে আন,
মনে ভুলে যান, তাই না? এইটা। আচ্ছা, নেক্সট কে বলবেন, কি আছে? এখন বলেন, বলেন, কথা না বললে তো হবে না। পরেরটা বলেন, কি আছে? ভৌগোলিক অবস্থা। হ্যাঁ, ভৌগোলিক অবস্থান না, আমি যে ব্যবসাটা করব সেই জায়গাটা আগে নির্ধারণ করতে হবে, যেখানে মালটা বিক্রি করা যাবে, যেখানে আমদানি আছে সেখান থেকেই তো রপ্তানি হবে, আমদানি না থাকলে তো রপ্তানি হবে না। ব্যবসা করার আগে জায়গাটা সুন্দরভাবে নির্বাচন করতে হবে। তারপরে সৃজনশীলতার অভাব, যে প্রোডাক্টটা তৈরি করব বা বিক্রি করব তার আধুনিকতা থাকতে হবে। আধুনিক যুগ, আল্ট্রা মডার্ন, যত মডার্ন হওয়া যাবে সেইভাবে ব্যবসায়ী খরিদ্দারের মন কিভাবে জয় করতে হবে সেই চেষ্টাটা করতে হবে। সৃজনশীলতা। সৃজনশীলতা মানে দিনকে দিন মানে দিন যেভাবে ইমপ্রুভ করতে হবে, উন্নতি করতে হবে। হ্যাঁ, আমাদেরও সেইভাবে আপনার যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছেন এটার মান আরো দিনকে দিন উন্নত ভালো করতে হবে, উন্নত করতে হবে। কিন্তু আপনি এখন যা আছে এটা নিয়ে যদি পড়ে থাকেন তাহলে 10 বছর পরে আপনি ওই অবস্থানে আসেন, তাহলে আপনি পিছিয়ে পড়বেন বিজনেসের দিক দিয়ে, তাই না? অন্য প্রোডাক্ট গুলো তাদের মান আরো দিনকে দিন ভালো করতেছে, কিন্তু আপনারটা যা আছে তাই, আপনার ভিতরে সৃজনশীলতা নাই, ইউনিক নাই, তাই না? তাহলে তো আপনার বিজনেস উন্নত হবে না। উন্নত হবে না, তাই না? সেটা। তারপরে কি আছে? মূলধন। মূলধন। ব্যবসা করতে গেলে তো আগে মূলধনের প্রয়োজন। মূলধন থাকতে হবে। মূলধন কয় প্রকার? দুই ধরনের। একটা হচ্ছে প্রারম্ভিক মূলধন, শুরুর মূলধন। ব্যবসা শুরু করবেন, ব্যবসা শুরু করতে কি লাগবে? একটা ঘর লাগবে, সেখানে ডেকোরেশন লাগবে, সেখানে কিছু মেশিন পত্র লাগবে, তাই না? বিদ্যুৎ লাগবে, হ্যাঁ, বিদ্যুৎ কানেকশন দিতে হবে, সেখানে যদি একটা লেবার নেন তাই 2-3 মাসের বেতন, বেতন দিতে হবে। তাই না? 2 থেকে 3 মাসের বেতন প্রারম্ভিক মূলধনে রাখতে হবে। তারপরে কিছু র মেটেরিয়ালস, হ্যাঁ 2-3 মাসের দোকান ভাড়া, কিছু র মেটেরিয়ালস, কাঁচামাল কিনবেন। এই যে খরচগুলো, এগুলো অন্তত 2 থেকে 3 মাস চালাতে পারেন, এই রকম টাকাটা নিয়ে আপনাকে বিজনেস শুরু করতে হবে। এটাকে কি বলে? প্রারম্ভিক বা শুরুর মূলধন। এরপরে হচ্ছে চলতি মূলধন। ব্যবসা শুরু হয়ে গেছে, এখন চলমান চলতি মূলধন। সেটাকে নিয়মিত আপনাদের কর্মীদের বেতন দিতে হবে, বিদ্যুৎ বিল দিতে হবে, গ্যাস বিল দিতে হবে, আপ্যায়ন বিল দিতে হবে, তাই না? তারপরে আরো কি অনেক অনেক খরচ আছে, লেবারের বেতন দিতে হবে, আপনার নিজের বেতন আছে, হ্যাঁ? এইগুলো সম্পূর্ণ হচ্ছে কি চলতি মূলধন। বুঝতে পারছেন? এখন আপনি শুরুর মূলধনটা আপনার আছে, প্রারম্ভিক। আমার কথা বুঝেন? এই মূলধন দিয়ে আপনি শুরু করছেন, এখন আপনার যে হাতে বা কিছু সঞ্চয় রাখতে হবে, কিছু টাকা পয়সা রাখতে হবে, সেটা আপনার নাই। তাহলে আপনার মাঝখানে যে আপনি আর কর্মচারীদের বেতন দিতে পারতেছেন না, তাহলে ব্যবসা কি হবে? বন্ধ হয়ে যাবে। আর দেখবেন যে বাঙালি কি করে, তেল মাথায় তেল দেয়, আর যার মাথায় তেল নেয় ওরা আর তেল দেয় না। তাহলে আপনি যখন বিপদে পড়বেন, তাই না, তখন কিন্তু আপনাকে কেউ সহযোগিতা করবে না, করবে? সর্বশেষ কি লেখা আছে আবার বলেন, নেন এটা নিয়ে বলেন। এই যে 9 নম্বরে রাজনৈতিক অস্থিরতা। এটা কি বলেন? ওকে দিয়েন না। হ্যাঁ, এই তুমি ধরে না, এদিকে আসো, তুমি এখানে বসো আঙ্কেল, ওই পাশে যে বসো, যাও ওই চেয়ারটা যে বসো, যাও। বলেন, রাজনৈতিক অস্থিতিশীলতা এটা কি বোঝেন? ব্যবসার জন্য কিভাবে ঝুঁকি এটা বলতে পারবেন? এটা কাছে নিয়ে বলেন। আর অনেক ক্ষেত্রে আছে, অনেক মানে এলাকা ভিত্তিক যদি ব্যবসা করতে যায়, অনেকে পোলাপান আছে যারা, ছেলে মেয়ে আছে যারা যে চাঁদা তোলে, চাঁদাবাজি করে। হতে পারে চাঁদাবাজি, হ্যাঁ, রাজনৈতিক অস্থিতিশীলতা বা হরতাল, অবরোধ, এগুলোর কারণে এগুলো এক ধরনের ঝুঁকি, হ্যাঁ, আপনাকে দিতে যাচ্ছে না। তারপরে একটা পয়েন্ট আছে, কি বলবেন? এটা আপনি বলেন, না লাস্টের পয়েন্টটা বলেন, না এটা বলেন, বলেন। প্রতিকূল আবহাওয়া এটা কি? বলেন, এটা কাছে নিয়ে বলেন।